সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রসায়নের পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা করব। বিভিন্ন সময়ে কিছু কিছু প্রশ্ন থাকে যে তিনটা বা চারটা মৌলের নাম দেওয়া থাকে এবং বলা থাকে যে এই তিনটি বা চারটি মৌলের তোমার পারমাণবিক আকারের ক্রম কোনটি হবে, বা আয়নীকরণ শক্তির ক্রম কোনটি হবে, বা তড়িৎ ঋণাত্মকতার ক্রম কোনটি হবে। তো এই ধরনের কিছু পর্যায়ভিত্তিক ধর্মের সম্পর্ক ভিত্তিক কিছু এমসিকিউ প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে। সো এই কয়েক ধরনের পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কিভাবে জিনিসগুলোকে আইডেন্টিফাই করবে এবং কিভাবে জিনিসগুলো হচ্ছে আমরা পর্যায়ক্রমিক অনুসারে সাজিয়ে লিখতে পারবে বা সাজিয়ে হচ্ছে অ্যান্সার করতে পারবে। আমরা দেখো চারটা ধর্মের কথা উল্লেখ করছি এখানে: পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমরা প্রথমে দেখার চেষ্টা করবো যে চারটা জিনিস আসলে কি এবং কিসের উপর ভিত্তি করে আমরা সাধারণত একটা ক্লাসিফিকেশন বা ক্রম বা অর্ডারটা নির্ণয় করব। তো পারমাণবিক আকারটা কি? একটা পরমাণু তোমার নিউক্লিয়াস থেকে তার শেষ কক্ষপথের তোমার ব্যাসার্ধ, ঠিক আছে? এই ব্যাসার্ধটা যত বড় হবে তার আকারটা তত কি হবে? বড় হবে। আয়নীকরণ শক্তিটা কি? আয়নীকরণ শক্তি হচ্ছে আমরা যদি একটা মৌল লাইক ধরো সোডিয়াম, সোডিয়ামের কয়টা ইলেকট্রন আছে? 11টা। লাস্ট স্টেজে তোমার একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন সরিয়ে নিলে তার অষ্টক পূর্ণ হয়ে যায়। সো এই একটা ইলেকট্রন সরিয়ে এটাকে সোডিয়াম প্লাস আয়নে পরিণত করতে, অর্থাৎ এক মোল ইলেকট্রন, একটা ইলেকট্রন মানে বইয়ের মধ্যে লেখা আছে যে এক মোল ইলেকট্রন, এক মোল ইলেকট্রন সরিয়ে নিয়ে কোন একটা পরমাণুকে যদি আমরা তার ধনাত্মক আয়নে পরিণত করতে চাই, তাহলে যে পরিমাণ শক্তি আমার ওই ইলেকট্রনটাকে অপসারণ করতে দরকার, সেই শক্তিটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। ইলেকট্রন শক্তিটা কি? আমি তোমার একটা পরমাণুর কক্ষপথে লাইক ক্লোরিন, ক্লোরিনের শেষ শক্তি স্তরে কয়টা আছে? 7টা। ও কি করতে চায়? একটা ইলেকট্রন গ্রহণ করতে চায়। এই একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি করতে চায়? অষ্টক পূরণ করতে চায়। এই যে একটা পরমাণুর একটা ইলেকট্রন গ্রহণ করার বা তার কাছে নিয়ে এসে অষ্টক পূরণ করার যে আসক্তিটা, যে অ্যাট্রাকশনটা, এই শক্তিটাকে বলা হয় হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি। তড়িৎ ঋণাত্মকতাটা কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে আমি ধরো একটা বন্ধনে লাইক এই সিএল বন্ধনে, এই বন্ধনে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। এই বন্ধনে 2টা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর ক্লোরিনের একটা ইলেকট্রন, দুইটা শেয়ার করে কি করছে? বন্ধন গঠন করছে। এখন এই দুইটা পরমাণুর মধ্যে এই বন্ধনকৃত ইলেকট্রন একটা কি করবে? নির্দিষ্ট দূরত্ব অবস্থান করবে। তড়িৎ ঋণাত্মকতাটা হচ্ছে এই বন্ধনের ইলেকট্রন যুগল যদি কোনো পরমাণু কর্তৃক নিজের দিকে বেশি টেনে রাখার একটা কি থাকে? আকর্ষণ থাকে, বা একটা নিজের দিকে বেশি টেনে রাখার মতো একটা তোমার অ্যাবিলিটি থাকে, সেটাকে হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। অর্থাৎ এই বন্ধন জুড়ে ইলেকট্রন যুগল, বন্ধন যুক্ত ইলেকট্রন যুগল যে পরমাণু তার নিজের দিকে বেশি টানবে বা নিজের দিকে বেশি আকর্ষণ করবে, তার তড়িৎ ঋণাত্মকতাটা কি হবে? বেশি হবে। লাইক এই ইলেকট্রন জোড়া, ক্লোরিন চায় কি? ক্লোরিন চায় এই ইলেকট্রন জোড়া আমার দিকে বেশি থাকুক। আর হাইড্রোজেন চাইবে কি? এই ইলেকট্রন জোড়া যেহেতু দুইজনে শেয়ার করতেছে, সো ও চাইবে এই ইলেকট্রন জোড়া আমার দিকে একটু বেশি থাকুক। সো হাফ হাফ কেউ চাইবে না, চাইবে যে আমার দিকে কি থাকুক? একটু বেশি থাকুক। সো এই ক্ষেত্রে এই যে নিজের দিকে টেনে রাখার যে ক্ষমতা, এটাকে বলা হয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন এই পর্যায়ভিত্তিক সম্পর্কে কিভাবে এদের মান পরিবর্তন হয় বা তার অর্ডারটা কেমন হবে সেটা আমরা খেয়াল করবো। আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্যই তোমার আইডেন্টিফাই করার জন্য দুইটা ক্রাইটেরিয়া ফলো করব। একটা হচ্ছে তোমার ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব, আর হচ্ছে তোমার নিউক্লিয়াসের দূরত্ব। ইলেকট্রন ঘনত্ব আর হচ্ছে নিউক্লিয়াসের দূরত্ব, ঠিক আছে? এটাকে তুমি কক্ষপথ হিসেবে কল্পনা করতে পারো, যে কক্ষপথ যদি বাড়বে নিউক্লিয়াসের সাথে দূরত্বটাও বাড়বে, সেই হিসাবে কল্পনা করা যায়। তো আমি প্রথমত আসি হচ্ছে পারমাণবিক আকার। পারমাণবিক আকার যদি চিন্তা করি, একটা পর্যায়ে দেখো বাম থেকে ডান দিকে, আমি একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে যত যাব, তোমার কি হবে? তার পারমাণবিক সংখ্যা বাড়তে থাকবে। কি বাড়তে থাকবে? পারমাণবিক সংখ্যা। লাইক আমি যদি সোডিয়ামের পর্যায়টা কল্পনা করি, 11, এরপর 12, 13, 14, 15, 16 সালফার, 17 ক্লোরিন, 18 হচ্ছে আর্গন। সো বাম থেকে ডান দিকে কি হচ্ছে? তার পারমাণবিক সংখ্যা বাড়তেছে, কিন্তু তার অর্থাৎ ইলেকট্রন ঘনত্বটা কি হইতেছে? তুলনামূলক বাড়তেছে আগের চাইতে। লাস্ট শক্তি স্তর আগে ছিল একটা, এরপর আসবে 2টা, এরপর আসবে হচ্ছে 3টা, এরপর 4টা, 5টা, 6টা। সো নিউক্লিয়াসের দূরত্ব বা কক্ষপথ, কক্ষপথ কি বাড়তেছে? কক্ষপথ কিন্তু বাড়তেছে না। সো কক্ষপথ আমার একই থাকতেছে,
কিন্তু ইলেকট্রন ঘনত্ব অর্থাৎ যেহেতু পারমাণবিক সংখ্যা বাড়তেছে এই জন্য ইলেকট্রন ঘনত্ব আস্তে আস্তে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো পারমাণবিক সংখ্যা যতই বৃদ্ধি পাইতেছে এই পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন আছে এই প্রোটন সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সো ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে কিন্তু তার পারমাণবিক কক্ষপথটা একই থাকতেছে, তার ফলে নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণটা আস্তে আস্তে কি হইতেছে, আরো বাড়তেছে। কারণ সোডিয়ামের একটা ইলেকট্রনকে প্রোটন বা নিউক্লিয়াস যে বল দ্বারা আকর্ষণ করবে, দুইটার জন্য তার আরো বেশি প্রোটন আছে নিউক্লিয়াসে, এই জন্য তার আরো বেশি বল দ্বারা আকর্ষণ করবে। অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব যত বাড়বে নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতা তত বাড়তেছে। সো আমি যতই বাম থেকে ডান দিকে যাচ্ছি, যেহেতু ইলেকট্রন বাড়তেছে কক্ষপথ বাড়তেছে না, নিউক্লিয়াসের সাথে আকর্ষণটা বাড়তেছে। এখন আকর্ষণ যত বাড়বে তত কি হবে, নিউক্লিয়াসের দিকে একটু কাছে ঘেঁষে থাকার চেষ্টা করবে, তার অ্যাট্রাকশন যত বেশি তার কাছাকাছি আসার প্রবণতাটা বেশি। সো বাম থেকে ডানে যদি এই অ্যাট্রাকশনটা বৃদ্ধি পায় নিউক্লিয়াসের সাথে, তো তার তোমার এই কাছাকাছি থাকার প্রবণতা বাড়ার জন্য পরমাণুর আকারটা আস্তে আস্তে কি হইতে থাকবে, ছোট হইতে থাকবে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে বাম থেকে যদি আমরা ডানে যাই একটা পর্যায়ের ক্ষেত্রে তার পারমাণবিক আকার কি হবে, কমবে, তার পারমাণবিক আকার কি হবে, কমে যাবে। আমরা এটাকে ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করতেছি, তার পারমাণবিক আকার কি হবে, কমে যাবে, অর্থাৎ ছোট হবে। সেম জিনিসটা যদি উল্টা হয়, অর্থাৎ ডান থেকে বামে আসে, তাহলে কি হবে, ডান থেকে বামে আসলে তার পারমাণবিক আকার বাড়বে। এই কথাটাই যদি আমি একটা গ্রুপে উপর থেকে নিচে কল্পনা করি, ধরো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ঠিক আছে। আমি যদি উপর থেকে নিচে কল্পনা করি, দেখো প্রত্যেকের লাস্ট স্টেজে কয়টা করে ইলেকট্রন আছে, একটা করে ইলেকট্রন আছে, অর্থাৎ এখানে ইলেকট্রন ঘনত্বটা সেম, কিন্তু কক্ষপথ কি হইতেছে, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অর্থাৎ একটার পর একটা কি হইতেছে, কক্ষপথ বাড়তেছে। ইলেকট্রন ঘনত্ব সেম আছে কিন্তু কক্ষপথ বাড়তেছে। তো ওই একটা ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ, এটা কক্ষপথ বাড়ার সাথে সাথে কি হবে, হাইড্রোজেনের একটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ, লিথিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে থাকা ইলেকট্রনের প্রতি আকর্ষণ, এবং ধরো সোডিয়াম লাস্ট স্টেজে যত কক্ষপথ বাড়তেছে তার পারমাণবিক আকার বাড়তেছে, এবং ওই একটা ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্বটা কি হইতেছে, আস্তে আস্তে বাড়তেছে। ফলে নিউক্লিয়াস কি চাইবে, ওই যেহেতু দূরত্বটা বাড়তেছে ওই একটা ইলেকট্রনকে সে আর ধরেই রাখতে চাইবে না, আকর্ষণ আস্তে আস্তে কি হইতে থাকবে, কমতে থাকবে। আকর্ষণ যত কমতে থাকবে ইলেকট্রনটা তত এই পরমাণুতে থাকতে চাইবে না, বের হয়ে যেতে চাবে। যেহেতু একটা করে কক্ষপথ বাড়তেছে এই জন্য তার আকারটা কি হইতেছে, আস্তে আস্তে উপর থেকে নিচে বৃদ্ধি পাইতেছে। সেই হিসাবে আমরা বলতে পারি উপর থেকে নিচে পারমাণবিক আকার বাড়বে, সেম নিচে থেকে উপরে উল্টা হয়ে কি হবে, কমে যাবে। তো পরবর্তী ক্ষেত্রে আমরা আয়নীকরণ শক্তির কথা যদি বলি, আমরা আয়নীকরণ শক্তির সংজ্ঞায় বলছিলাম যে একটা পরমাণু লাইক সোডিয়াম থেকে একটা ইলেকট্রন যদি আমি ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত করতে যাই, যে শক্তিটা দরকার সেটা হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। আমি যদি বাম থেকে ডানে যাই, প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে কি হবে, একটা করে ইলেকট্রন বাড়বে, লাইক এটা শেষ শক্তি স্তরে একটা, এটা দুইটা আছে, এটা তিনটা, চারটা, পাঁচটা। তো একটা ইলেকট্রন সরিয়ে ধনাত্মক আধানে পরিণত করতে যে শক্তি লাগবে, অবশ্যই দুইটা ইলেকট্রন সরাইতে আরো বেশি শক্তি প্রয়োজন। তিনটা ইলেকট্রন যদি আমি অপসারণ করতে যাই তার চেয়ে আরো কি শক্তি প্রয়োজন, বেশি শক্তি প্রয়োজন। সো বাম থেকে ডান দিকে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, আমার ওই ইলেকট্রন অপসারণ করতে আরো কি শক্তি লাগবে, বেশি পরিমাণ শক্তি লাগবে। তাই আয়নীকরণ শক্তিটাও সেম ওয়াইজ তাহলে কি হবে, বাড়তে থাকবে, কারণ আয়নীকরণ শক্তি সেটাই যেটা আমরা ওই অপসারণ করতে যে শক্তিটা আমার প্রয়োজন। সো যেহেতু বাম থেকে ডানে ইলেকট্রন বাড়তেছে, সো ওই সম্পূর্ণ ইলেকট্রন সরাইতে আমার শক্তি আরো বেশি প্রয়োজন হইতেছে, এই জন্য আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে কি হবে, বৃদ্ধি পাবে, বাম থেকে ডানে কি হবে, বৃদ্ধি পাবে। সো ডান থেকে বামে তাহলে কি হবে, কমে যাবে, ডান থেকে বামে কি হবে, কমে যাবে। আমি যদি এখন গ্রুপের হিসাব করি, একটা গ্রুপে আমরা বলছিলাম একটা গ্রুপের ক্ষেত্রে সাধারণত কি হয়, উপর থেকে নিচে একটা ইলেকট্রন থাকে, প্রত্যেকটারই একটা ইলেকট্রন থাকে, কিন্তু কক্ষপথ একটা করে কি হয়, বৃদ্ধি পায়, কক্ষপথ একটা করে কি হয়, বৃদ্ধি পায়। সো আকার যেহেতু বাড়ে, কক্ষপথ বাড়ার সাথে সাথে ওই নিউক্লিয়াসের সাথে ওই শেষ ইলেকট্রনটার দূরত্ব কি হয়, তুলনামূলক বাড়তে থাকে, এবং দূরত্ব যত বাড়বে আকর্ষণ তত কি হবে, কমে যাবে। মানুষ ছোট্ট একটা কথা বলে যে দূরত্ব বাড়লে প্রেম কমে যায়, কারণ কি ওই দূরত্ব যত বাড়তেছে তার আকর্ষণটা তত কমে যেতেছে। সেম ওয়াইজ একটা পরমাণুর কক্ষপথ যত বাড়তেছে লাস্ট ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা তত কি হইতেছে, কমে যাইতেছে। যত আকর্ষণ কমে যাইতেছে ওর কাছ থেকে ওই ইলেকট্রনটা নিয়ে যাওয়ার জন্য শক্তি তত কি দরকার, কম দরকার। আমি সহজে ওই ইলেকট্রনের শক্তি নিয়ে যেতে পারবো। সে পটাশিয়ামের শেষ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে
হাইড্রোজেনের শেষ শক্তি স্তরের ইলেকট্রন। এই দুইটার মধ্যে কোনটা তুলনামূলক সরিয়ে নেওয়া, এই যে পটাশিয়ামেরটা। কারণ কি, ওর একটা ইলেকট্রন আছে প্রথম কক্ষপথে, নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বেশি। আর চতুর্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, নিউক্লিয়াসের সাথে দূরত্ব অনেক বেশি, ফলে আকর্ষণটা কি অনেক কম থাকে, যে কারণে এই ইলেকট্রনটা সরিয়ে নেওয়া তুলনামূলক ইজি। সো ইলেকট্রন সরিয়ে নেওয়ায় যদি ইজি হয়, তার মানে আমার শক্তি কম প্রয়োগ করতে হইতেছে। এই জন্য শক্তি যত কম লাগতেছে, তার মানে আয়নীকরণ শক্তিটা কি কমে যাচ্ছে। তো উপর থেকে নিচে কি হবে, আয়নীকরণ শক্তির মানটা কমে যাবে। উপর থেকে নিচে আয়নীকরণ শক্তির মান কি হবে, কমে যাবে। তো নিচে থেকে উপরে কি হবে, বিপরীত ভাবে বাড়তে থাকবে। তো এখন আসি আমার ইলেকট্রন আসক্তি আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে। দুইটার সংজ্ঞা আলাদা হলেও দুইটা তোমার এই পর্যায়বৃত্তিক ধর্ম সেম থাকে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতাও যেভাবে পরিবর্তিত হয়, ইলেকট্রন আসক্তিটাও সেভাবে পরিবর্তিত হয়। এখন ইলেকট্রন আসক্তির কথা যদি চিন্তা করি, তোমার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এরপর হচ্ছে আর্গন। ইলেকট্রন আসক্তিটা কি বলছিলাম, যে একটা ইলেকট্রন গ্রহণ করার যে তোমার সামর্থ্য, গ্রহণ করার যে প্রবণতা, সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। এখন আমরা এই দিকে জানি, গ্রুপের একটা পর্যায়ে প্রথম দিকে কি থাকে, ধাতু থাকে, শেষের দিকে থাকে হচ্ছে অধাতু। হ্যাঁ, মাঝখানে হচ্ছে ধাতু থেকে অধাতুর দিকে যায়, ঠিক আছে। এখন ধাতুরা সবসময় কি করে, ইলেকট্রন ত্যাগ করে। কারণ কি, ওদের শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন থাকে, এর সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কম থাকে, এটা ছেড়ে দেয়। আর অধাতুর শেষের দিকে কি থাকে, 5টা 6টা 7টা ইলেকট্রন থাকায় সে কি করে, অষ্টক পূরণের জন্য ইলেকট্রন সে কি করতে চায়, গ্রহণ করতে চায়। তো তার গ্রহণ করার জন্য, ধরো একটা সোডিয়াম শেষ শক্তি স্তরে আছে একটা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের আছে দুইটা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের আছে তিনটা ইলেকট্রন, সিলিকন হচ্ছে 4টা, ফসফরাসের 5টা, ক্লোরিনের আছে হচ্ছে 7টা। সো আমি যদি ইলেকট্রন গ্রহণ করতে চাই, এই সোডিয়ামের শেষ শক্তি স্তরের একটা ইলেকট্রন 7টা ইলেকট্রনকে নিয়ে আসতে হবে। আর ও দুইটা ইলেকট্রন কি করতে হবে, 6টা ইলেকট্রন নিয়ে আসতে হবে। তিনটা ইলেকট্রন আছে, ও কি করতে হবে, 5টা নিয়ে আসতে হবে। ক্লোরিনের আছে 7টা, ও নিয়ে আসতে হবে কয়টা, একটা ইলেকট্রন। এখন একজন মানুষ 7জনকে কি টেনে যত টেনে আনতে পারবে, বা আনাটা তার জন্য কি হবে, কষ্টকর হবে। আর এদিকে 7জন মানুষ যদি একজন মানুষকে টেনে আনতে যায়, তাহলে তার জন্য কি হবে, ইজি হবে। সো ইলেকট্রন আসক্তি তারই বেশি থাকবে, যার পক্ষে ইলেকট্রন একটা গ্রহণ করা কি হবে, সহজ হবে। সো সোডিয়ামের একটা ইলেকট্রন থাকা হলে ইলেকট্রন গ্রহণ করার চাইতে ত্যাগ করাটা বেশি সহজ হতো। আমরা বাম থেকে যত ডান দিকে যাইতেছি, ইলেকট্রন বাড়ার সাথে সাথে ওর এনার্জিটা, বাইরের শক্তি স্তরের জনবল বাড়তেছে, তার মানে সে সহজে গ্রহণ করতে পারবে। যে সহজে গ্রহণ করতে পারবে, তার তড়িৎ ইলেকট্রন আসক্তিটা কি হবে, বেশি হবে তুলনামূলক। সো ওরা কি করে, গ্রহণ করে, আর ওরা হচ্ছে ত্যাগ করে। সো বাম থেকে আমি যদি ডান দিকে যাইতেছি, গ্রহণ করার প্রবণতা বাড়তেছে, তার মানে ইলেকট্রন আসক্তিটা বাম থেকে ডান দিকে কি হবে, বাড়বে। সো বাম থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি কি হবে, বাড়বে। আমি যদি উল্টা বলি, ডান থেকে বাম দিকে কি হবে, কমবে। আবার একটা গ্রুপে যদি আমি উপর থেকে নিচে বলবো, হবে সেম। তড়িৎ ঋণাত্মকতাও পর্যাবৃত্তিক ধর্ম, এটা ক্ষেত্রে সেম। দুইটার সংজ্ঞা আলাদা থাকলেও দুইটার পর্যাবৃত্তিক ধর্ম সেম থাকবে। আর আমি যদি একটা গ্রুপের কথা বলি, একটা গ্রুপে আমি যদি উপর থেকে নিচে আসি, সেম কথা আরেকবার, যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। হ্যাঁ, সো প্রত্যেকের লাস্ট স্টেজে একটা করে ইলেকট্রন আছে, কিন্তু কক্ষপথ একটা করে কি হইতেছে, বাড়তেছে। আমি কি বলছি, ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, এবং উপর থেকে যত নিচে আসতেছে একটা করে কক্ষপথ বাড়তেছে। সো ওই কক্ষপথে যে একটা ইলেকট্রন থাকে, ওইটা ত্যাগ করে দেওয়ার প্রবণতা কি হইতেছে, বেশি বাড়তেছে। সো ওর ত্যাগ করার প্রবণতাই বেড়ে যাচ্ছে, সো গ্রহণ করার প্রবণতা কি হয়ে যাবে, আস্তে আস্তে তাহলে কমে যাবে। সো গ্রহণ করার প্রবণতা বলছিলাম, যার বেশি তার ইলেকট্রন আসক্তি বেশি। যেহেতু গ্রহণ করার প্রবণতা কমতেছে, তাই ইলেকট্রন আসক্তিটা কি হবে, তুলনামূলক কমে যাবে আগের চাইতে। অর্থাৎ একটা গ্রুপে উপর থেকে নিচে কি হবে, ইলেকট্রন আসক্তিটা ধীরে ধীরে কমতে থাকবে, ইলেকট্রন আসক্তি ধীরে ধীরে কমতে থাকবে। সেম ওয়াইজ ঋণাত্মকতাও কমতে থাকবে। তাহলে নিচে থেকে উপরে কি হবে, নিচে থেকে উপরে বাড়তে থাকবে। সো এইটাই হচ্ছে তোমার 4টা বৈশিষ্ট্যের একটা কম্পারেটিভ তোমার স্ট্রাকচার। এখন এইখান থেকে প্রশ্ন আসে কি, ধরো আমি 3টা পরমাণু উঠাই দিলাম, লাইক সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর হচ্ছে তোমার সিলিকন, ঠিক আছে। এই 3টা পরমাণু আমি বলতে পারি যে পারমাণবিক আকারের ক্রম কোনটি, নিচের কোনটি, এদের পারমাণবিক আকারের ক্রম। পারমাণবিক আকারের ক্ষেত্রে দেখো, এই 3টাই কি একই পর্যায়ের মূল। আমরা বলছি কি, একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে কি হইতেছে, আকার কমতেছে। আকার যদি কমে, তাহলে সিলিকনের আকার সবচেয়ে কি হবে, বেশি হবে। সো সিলিকন ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন সোডিয়াম। আর যদি উল্টা বলি, তাহলে সোডিয়াম ইজ লেস দেন ম্যাগনেসিয়াম ইজ লেস দেন সিলিকন। এটা হবে অ্যান্সার।
সেম কথা যদি আমি তোমার আয়নীকরণ শক্তির ক্ষেত্রে বলি, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হবে, বাম থেকে যত ডানে যাচ্ছে তত আয়নীকরণ শক্তি বাড়বে। সো আয়নীকরণ শক্তি যদি বাড়ে, সিলিকনের আয়নীকরণ শক্তি গ্রেটার দেন ম্যাগনেসিয়াম গ্রেটার দেন হচ্ছে সোডিয়াম। আর উল্টা ভাবে যদি বলি তাহলে সোডিয়াম লেস দেন ম্যাগনেসিয়াম লেস দেন হচ্ছে সিলিকন, তার আয়নীকরণ শক্তির ক্ষেত্রে। ক্লিয়ার? তো এইরকম এমসিকিউ গুলো অর্ডার ভিত্তিক আসে এই ক্রমটা নির্ণয় করার জন্য। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। ধন্যবাদ সবাইকে।